আমি মোহাম্মদ সুমন আলী পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এই ভিডিওটি ওপেন করার জন্য বা আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। তো আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের 3 নম্বর পর্ব নিয়ে। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের উপর এই যে তৃতীয় অধ্যায় যে রয়েছে এই তৃতীয় অধ্যায়ের উপর 2টা পর্ব আলোচনা করেছি। তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আমরা হাজির হয়েছি 3 নম্বর পর্ব নিয়ে। এবং আজকের এই পর্বে মূলত আমরা আলোচনা করার চেষ্টা করব কমাস সমান প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ ক্ষেত্র, কমাস সমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রম, এরপর হইল যে মাত্রাগত উৎপাদন, এই 3টা বিষয় এবং সম উৎপাদন রেখা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত থাকবা। তো তাহলে বেশি সময় নষ্ট না করে আমাদের যে আজকের যে আলোচনা সেই আলোচনা তাহলে শুরু করি। দেখো, সর্বপ্রথম আমরা যে বিষয়টা জানবো যে কমাস সমান প্রান্তিক উপযোগ বিধি যে রয়েছে, এই যে কমাস সমান প্রান্তিক উপযোগ বিধি, সেই উপযোগ বিধির কোথায় কোথায় মূলত এই উপযোগ বিধিটা মূলত আমাদের প্রয়োগ ক্ষেত্রে হয়। তো এটা বোঝার আগে আমরা একটা বিষয় সম্পর্কে ধারণা রাখি সর্বপ্রথম যে কমরা সমান জিনিসটা কি, এটা আগে বিষয়টা বুঝি। এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের খুব সুন্দরভাবে এটা পুরোটা বিষয়টা বুঝতে আমাদের সুবিধা হবে। যদিও এটা আগে আলোচনা করছি যে ক্রমরা সমান বিষয়টা কি বা ক্রমরা সমান দ্বারা কী বোঝায়, যে যেখানে উৎপাদনটা যে প্রান্তিক যে উৎপাদনটা রয়েছে সেই উৎপাদনটা যদি ক্রমান্বয়ে হ্রাস পায় তাহলে তাকে ক্রমশ সমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। অর্থাৎ এই বিধির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্রান্তিক যে উৎপাদনটা সেই প্রান্তিক উৎপাদনটা ক্রমান্বয়ে কী হবে, হ্রাস পাবে। তো এরকম যখন বিষয়টা লক্ষ্য করতে পারবো তখন সেটাকে আমরা ক্রমশ সমান প্রান্তিক উৎপাদন বিধি বলবো। তো এখন এই রকম যে কোন কোন ক্ষেত্র রয়েছে, কোন কোন বিষয় রয়েছে যেগুলোতে প্রান্তিক উৎপাদনটা এরকম ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, মানে প্রথমে বেশি ছিল, পরবর্তী যত সময় যাচ্ছে মানে যত সময় গড়াচ্ছে তত আস্তে আস্তে এই যে উৎপাদনের যে পরিমাণটা সেই পরিমাণটা হ্রাস পাচ্ছে। তো এখন এই বিষয়গুলো আমরা কোন কোন ক্ষেত্রে লক্ষ্য করতে পারি এরকম বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে। দেখো, প্রথমটা হলো আমরা কৃষিক্ষেত্রে। অবশ্যই কৃষিক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়টা দেখতে পাই। যেমন কৃষিক্ষেত্রে প্রথমে যে পরিমাণ উৎপাদন হতো আস্তে আস্তে কিন্তু সেই পরিমাণ উৎপাদন হয় না, উৎপাদনের পরিমাণটা কিন্তু আমাদের কমে যায়। মানে সবচেয়ে বেশি কার্যকর হয় এই বিষয়টা ক্রমশ সমান প্রান্তিক উৎপাদন বিধিটা। মানে আমরা প্রথম পর্যায়ে যতটুকু উৎপাদন পাই, তুমি দেখো যে তোমার যারা দাদা দাদি বা বাবা মা আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, তোমাদের দাদা দাদিকে জিজ্ঞাসা করলে তাহলে খুব ভালোভাবে বুঝবো, বা নানা নানি, মানে যারা অতীতে পুরাতন মানুষ যারা, তাদেরকে যদি জিজ্ঞাসা করো তাদের কাছে শুনিও আমরা বর্তমানে জমিতে যত সব কীটনাশক দিই, সার, অন্যান্য জমির উর্বরতা বাড়ানোর জন্য যতগুলো আমরা মেডিসিন ব্যবহার করি, সেই আদিমকালে বা সেই মানে তোমার দাদা দাদি আমলে বা অনেক আগে 100 বছর আগে বা 200 বছর আগে তখন মানুষগুলো জমিতে এত কিন্তু কীটনাশক বা এত সার বা এত তোমার এই যে উর্বরতা বৃদ্ধির জন্য কোনো মেডিসিন ব্যবহার করতো না, ওষুধ ব্যবহার করতো না, কোনো দ্রব্য ব্যবহার করতো না। তারা এমনিতে ফসল উৎপাদন করতো, তাতেই ফসলটা কিন্তু অনেক উৎপাদন আসতো। কিন্তু বর্তমানে দেখো আমাদের কী হয়েছে, আমাদের কিন্তু এখন অনেকগুলো তোমার এই যে ওষুধ, মেডিসিন থেকে শুরু করে বীজ, সার ইত্যাদি অনেকগুলো জিনিস কিন্তু ব্যবহার করতে হচ্ছে, যার কারণে আমাদের কিন্তু এই যে উর্বরতা যে শক্তি সেটা কিন্তু আরও কমে গেছে আগের চেয়ে। তো দেখো, এটাই বোঝাচ্ছে যে কৃষিক্ষেত্রে আমাদের দেখো আগে ওই জমিতে কোনো কিছু ছাড়াই এমনিতে উৎপাদন আসতো, কিন্তু এখন ওই একই জমিতে দেখো উৎপাদন করার জন্য অনেকগুলো উপাদান আমাদের কিন্তু ব্যবহার করতে হচ্ছে। তো দেখো, তার মানে একটা জমি যে রয়েছে সেই জমির উর্বরতা শক্তি কি আগের মতো আছে? নাই। তো ওই জন্য বলছে এগুলো আমরা মূলত কৃষিক্ষেত্রে খুব ভালোভাবে লিখতে পারি কমাস সমান প্রান্তিক উৎপাদন বিধিটা, যে আগে যেরকম উৎপাদন হতো তার পরবর্তীতে সেরকম উৎপাদন হয় না। এটাই স্বাভাবিক। যেমন তুমি একই জমিতে যদি বারবার একই ফসল ফলাও, মনে করো তুমি ওই জমিতে ভুট্টা কাটলা, আবার ভুট্টা কেটে আবার ভুট্টা লাগাইলা, ভুট্টা কেটে আবার ভুট্টা, একই ফসল বারবার করতেছো, দেখবে তখনও তুমি এই বিষয়টা লক্ষ্য করতে পারবা সেই জমির যে উৎপাদন সেই উৎপাদনটা ক্রমান্বয়ে হ্রাস পাবে। এটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে বলছে যে ক্রমশ প্রান্তিক উৎপাদন ক্ষেত্রে এরকম সর্বপ্রথম যে বিষয়টা ঘটে থাকে সেটা হলো কৃষিক্ষেত্রে। তারপর শিল্পক্ষেত্রে তো অবশ্যই যে প্রথম পর্যায়ে শিল্পক্ষেত্রে তোমার উৎপাদনের পরিমাণটা একটু বেশি হয়। কেন? কারণ তখন সবগুলো যন্ত্রপাতি যতগুলো থাকে, উৎপাদনের উপকরণগুলো সবগুলো মূলত নতুন হয়ে থাকে। তো বিভিন্ন ধরনের শিল্পের ক্ষেত্রে, তো এক্ষেত্রে আমরা মূলত দেখতে পাই যে প্রথম পর্যায়ে খুব ভালো উৎপাদন হয় এবং প্রথম পর্যায়ে সবারই আগ্রহটা সবচেয়ে বেশি থাকে, কিন্তু পরবর্তীতে ওই আগ্রহটা কিন্তু থাকে না। যেমন তোমার এই সহজ উদাহরণ, তুমি মনে করো যখন প্রথমে পড়তে বসলা সেই রকম মোটিভেশন নিয়ে একবারে মানে খুব অনুপ্রেরণা নিয়ে একবারে পড়তে বসলা, সেই অনুপ্রেরণা নিয়ে যে আমি আজকে একবারে পুরো বই শেষ করে দেবো, কিন্তু যখনই তুমি আধা ঘন্টা পড়লা, 1 ঘন্টা পড়লা, তখন কি আর ওই আগের মতো মোটিভেশনটা থাকে না। কিন্তু পরবর্তী কী হয়, তোমার আগ্রহটা কিন্তু আস্তে আস্তে কমে যায়, তুমি বলতেছো আর পড়বো না, আর ভালো লাগে না। ঠিক তেমনিভাবে এখানে ওইটা বলছে শিল্পক্ষেত্রে প্রথম পর্যায়ে তাদের যে উৎপাদনটা এটা সবচেয়ে বেশি থাকে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এই শিল্পক্ষেত্রে ওই যে উৎপাদনের পরিমাণটা কিন্তু কমতে থাকে, তখন যন্ত্রপাতিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তা মানুষগুলো আগ্রহ কমে যায়, এভাবে কিন্তু আস্তে আস্তে তখন উৎপাদনের যে পরিমাণটা সেই পরিমাণটা কিন্তু কমে যায়। ওই জন্য বলছে শিল্পক্ষেত্রে ক্রমশ সমান প্রান্তিক উৎপাদন বিধি মূলত প্রযোজ্য হয়। এরপর হলো খনিজ ক্ষেত্রে তো অবশ্যই জানি একটা খনিতে তোমার
নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে। মনে করো এখানে একটা তোমার কথার কথা কয়লা খনি আছে, কয়লা খনিতে তোমার নির্দিষ্ট তো একটা মানে ওইখানে আছে, কয়লা আছে, এর থেকে বেশি থাকবে। মনে করো 500 মন বা মন না টন ধরি, 500 মন তো কখনো থাকে না এত কম, মানে টন আগে 1000 টন লাখ টন এরকম কিন্তু কয়লা থাকে কোনো একটা জায়গায়। মনে করো কথা জাস্ট ধরলাম ওখানে 1000 টন কয়লা আছে, তো এখন কি ওই যে কয়লার পরিমাণটা ওইটা কি বাড়বে? ওই 1000 টন মানে কি ওই খনির মধ্যে ওই 1000 টনই কয়লা আছে, কিন্তু ওইটা কখনো কিন্তু কয়লাটা কিন্তু বাড়বে না। কয়লা যেটুকু আছে ওই খনির মধ্যে ওইটুকুই। তো ওই জন্য বলছে খনির ক্ষেত্রে এরকম যখন কোনো একটা খনিজ আমরা দেখতে পাই, বিভিন্ন খনিজ বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রে মূলত আমরা এরকম কম হওয়ার সমান প্রান্তিক উৎপাদন যে বিধিটা রয়েছে এটা মূলত লক্ষ্য করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে যে প্রান্তিক যে উৎপাদনটা রয়েছে সেই প্রান্তিক উৎপাদনটা খনি ক্ষেত্রে কিন্তু একসময় হ্রাস পায়, ওটা কিন্তু বৃদ্ধি পায় না, বরঞ্চ ওটা কী হয়, কমতে থাকে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি জেলে। এরপর আমাদের কোন কোন ক্ষেত্রে দেখো, মৎস্য ক্ষেত্রে কীভাবে তুমি জানো, একটা পুকুরে মনে করো যে সহজ উদাহরণ, তুমি মনে করো একটা পুকুরে আছে মাছ চাষ করতেছো, এখন প্রথমবার তুমি সেই পুকুরে জাল টানলা, দেখবা ওইখানে মনে করো 100 মন মাছ উঠতেছে, দ্বিতীয়বার জাল টানবা 100 মন উঠবে, ওই 100 মন কিন্তু উঠবে না। এবার দ্বিতীয়বার কী হবে, সেই 100 মন থেকে কমে গিয়ে 20 মন বা 30 মন উঠবে, তারপরে আবার টানবা, দেখবা যে আরও কম উঠতেছে, মানে যতবার টানবা ততবার কিন্তু উৎপাদন মানে এটা পরিমাণটা কিন্তু কম উঠবে। ঠিক তেমনিভাবে একই বলছে যে মৎস্য ক্ষেত্রে যে সমান এরকম প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য হয়, অর্থাৎ মৎস্য ক্ষেত্রে প্রথমবার যেমন মানে যেরকমটা উৎপাদন করা সম্ভব পরের বার কিন্তু সেরকম উৎপাদন হয় না, কারণ একটা পুকুরে তোমার এই যে উৎপাদনের যে পরিমাণটা এটা কিন্তু একই থাকার কারণে তখন কিন্তু আগের মতো কিন্তু উৎপাদন করা সম্ভব হয় না কিন্তু, মানে এটারও ক্ষেত্রে মূলত এই যে এরকম মৎস্য ক্ষেত্রে মাছ পালনের ক্ষেত্রেও ক্রমশমান প্রান্তিক উৎপাদন বিধি দেখা যায়। এরপর হলো বনজ ক্ষেত্রে তো বোঝা যায় যে আস্তে আস্তে আমরা মনে করো বন কাটতেছি, আগে বনের পরিমাণটা ছিল বেশি, এখন দিন দিন আমাদের বনের পরিমাণটা কমে গেছে, প্রায় 17% মতো চলে এসছে। তো দেখো এখন এই যে বনজ ক্ষেত্রে এটা কিন্তু আস্তে আস্তে এই পরিমাণটা কিন্তু কী হচ্ছে আমাদের, এটাও কিন্তু আমরা বন কাটতেছি, মানে কি কমতেছে, ওই জন্য কমা মানেই কি, কমা মানে হলো ক্রমশমান, ওই জন্য বলছে যে বনজ ক্ষেত্রে এরকম ক্রমশমান প্রান্তিক উৎপাদন বিধি প্রয়োগ হয়ে থাকে। এরপরে দেখো ক্রমশমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যতিক্রম। এখন ব্যতিক্রম বলতে কি, আমরা জানি যে ক্রমশমান প্রান্তিক উৎপাদন বিধি কোনটা, যে উৎপাদন বিধিতে প্রান্তিক উৎপাদন মানে যেখানে প্রান্তিক উৎপাদনটা বা যে বিধিতে প্রান্তিক উৎপাদনটা ক্রমান্বয়ে হ্রাস পায় সেটা হলো ক্রমশমান প্রান্তিক উৎপাদন বিধি। এখন আমরা যখন এই বিষয়টা লক্ষ্য করব যে সেই বিধিতে প্রান্তিক উৎপাদনটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে না, তখন কী হচ্ছে, প্রান্তিক উৎপাদনটা স্থির থাকছে বা বৃদ্ধি পাচ্ছে বা অন্য কোনো কিছু হচ্ছে আর কি, মূলত সেখানে ক্রমশমান প্রান্তিক উৎপাদন বিধিটা হ্রাস পাচ্ছে না, হ্রাস ছাড়া বাকি সব কিছু হচ্ছে। এই রকম বিষয় যখন লক্ষ্য করতে পারবো তখনই সেটাকে আমরা ক্রমসমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রম বলবো। অর্থাৎ ক্রমসমান প্রান্তিক উৎপাদন যে বিধিটা রয়েছে সেটা যদি না মানলেই তাকে ব্যতিক্রম বলা হয়। তো এরকম কোন কোন ক্ষেত্র আছে যেগুলোতে এই জিনিসটা মানে না, মানে ক্রমসমান প্রান্তিক উৎপাদন বিধিটা যেটা রয়েছে সেটা মানে না। দেখো কোন কোন ক্ষেত্রে, প্রথম হলো উৎপাদনের প্রাথমিক পর্যায়ে, একটু আগে যেটা বললাম, কোনো একটা দ্রব্য যখন উৎপাদনের প্রাথমিক পর্যায়ে থাকে তখন কিন্তু সেখানে উৎপাদনের পরিমাণটা অনেক বেড়ে যায়, তখন কিন্তু সেখানে ক্রমসমান প্রান্তিক উৎপাদন বিধি হয় না। কিন্তু একটা পর্যায়ে যা হয় কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু হয় না, কারণ তখন সবার মোটিভেশন হাই থাকে এবং নতুন সবগুলো যন্ত্রপাতির কী থাকে, নতুন থাকে, যার কারণে তখন কিন্তু উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পায়, তখন কিন্তু হ্রাস পায় না। তারপর হলো চাষ পদ্ধতি পরিবর্তন। অবশ্যই তুমি চাষ পদ্ধতি কৃষিকাজে থাকে ক্রমশমান, কিন্তু তুমি যদি এখন চাষ পদ্ধতি পরিবর্তন করো, মানে প্রথমে তুমি ধান লাগাইলা, তারপর আলু, এরপর চাষ করলা, এরপর ভুট্টা চাষ করলা, এরকম যদি তুমি ফসলের যে তোমার ধরন সেটা যদি তুমি পরিবর্তন করো তাহলে দেখবা যে তোমার কিন্তু উৎপাদনের পরিমাণটা কিন্তু বাড়তেছে, উৎপাদনের পরিমাণটা কমতেছে না। আর যদি তুমি একই ফসল একই জমিতে বারবার ইউজ করো, একই ফসল বারবার চাষ করো, তাহলে কিন্তু সেই জমিতে উর্বরতা শক্তি কমে যায়। তো এই জন্য বলছে যে ক্রমশমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে চাষ পদ্ধতি যদি পরিবর্তন আমরা করতে পারি তাহলে এই ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন বিধির মূলত ব্যতিক্রম ঘটবে। এরপরে দেখো, এরপর হলো অন্যান্য উৎপাদনের পরিবর্তন, এবং এরপর অন্যান্য বিভিন্ন ধরনের উৎপাদন আছে সেগুলো যদি আমরা পরিবর্তন করি তাহলেও এই বিধিটা আমাদের ঘটবে না মূলত ক্রমশমান প্রান্তিক উৎপাদন বিধি ঘটবে না। তা প্রাকৃতিক কারণ বলতে কি, মনে করো হঠাৎ প্রাকৃতিক কারণে মনে করো কোনো জমি, মনে করো কী হয়েছে, কথার কথা জমির উদাহরণটা টানি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো যে এটা আরও বিভিন্ন হতে পারে। প্রাকৃতিক কারণে ক্রমশমান প্রান্তিক উৎপাদন বিধিটা মানে উৎপাদনটা ক্রমান্বয়ে হ্রাস না পেয়ে বৃদ্ধি পেতে পারে, এটা আরও বিভিন্ন উদাহরণ থাকতে পারে। তো তার মধ্যে আমরা যদি একটা ধরি যে জমির ক্ষেত্রে বিষয়টা ধরি, দেখো জমির যদি ভূমিকম্প হয়, আমরা এটা অনেকে জানি মনে হয় যে জমির যদি ভূমিকম্প হয় তাহলে কিন্তু জমির যে মাটির যে উর্বরতা সেই উর্বরতা শক্তি কিন্তু বৃদ্ধি পায়। জমিতে যদি পানি প্লাবিত হয়, বন্যার পানি প্লাবিত হয়ে যায় কোনো জমির উপর দিয়ে, সেই জমি কিন্তু উর্বরতা বেড়ে যায়, কারণ সেই জমিতে তখন পলি জমে, যার কারণে উর্বরতা শক্তি বেড়ে যায়। তো এরকম যদি প্রাকৃতিক কোনো ঘটনা ঘটে তখন কিন্তু সেই জমি কিন্তু উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। তো এখন উর্বরতা শক্তি বৃদ্ধি পাওয়া মানে কি, আমাদের উৎপাদনের পরিমাণটা কিন্তু কমে না, বরং উৎপাদনের পরিমাণটা আমাদের তখন কি পাই, বৃদ্ধি পায়। এই জন্য বলছে প্রাকৃতিক কারণে এরকম ক্রমশমান প্রান্তিক উৎপাদন বিধি আমরা দেখি না, তখন এটা ব্যতিক্রম ঘটে, অর্থাৎ প্রান্তিক উৎপাদনটা কমে না।
তো এরপরে দেখো জমির আয়তন পরিবর্তন। জমি যদি আমরা আয়তন পরিবর্তন করি, মনে করো কথার কথা একটা জমি আগে ছিল 1 একর, এখন ওই জমিটা আমরা 3 একর করলাম, তখন কি আয়তন মানে উৎপাদনটা কমবে? কখনই নেই। জমি বাড়ছে মানে কি উৎপাদনের পরিমাণটা বাড়বে। ওই জন্য বলছে জমি যদি আয়তন আমরা পরিবর্তন করি তখন ক্রমসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি আর ঘটবে না, তখন সেই উৎপাদনটা আমাদের মানে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি হবে না, তখন ক্রমসমান হবে না, তখন ক্রমবর্ধমান মূলত আমরা লক্ষ্য করতে পারবো, অর্থাৎ এটার মূলত ব্যতিক্রম ঘটবে। এরপর হলো শ্রমের দক্ষতা। অবশ্যই তোমার যদি ভালো একটা দক্ষতা থাকে, তুমি যদি ভালো তোমার জ্ঞান থাকে ফসল চাষ থেকে শুরু করে অন্যান্য বিষয়ের, তাহলে তুমি কিন্তু অবশ্যই সেখানে ক্রমসমান প্রান্তিক বৃদ্ধিটা তুমি ঘটাবে না, তুমি সবসময় ক্রমবর্ধমান সবসময় এটা ঘটাবে না যে উৎপাদনটা যাতে হ্রাস হয়, এরকম বিষয়টা তুমি কখনো চাবে না। তুমি সবসময় যাবে কি তোমার দক্ষতাকে কাজে লেগে, তোমার জ্ঞানকে কাজে লেগে যাতে যে প্রান্তিক যে উৎপাদনটা রয়েছে সেটা হ্রাস না করে সেটা যাতে বৃদ্ধি করা যায়। তো এই ছিল মূলত হলো ক্রমসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির ব্যতিক্রম। তো এরপরে আমরা যে একটা বিষয় আমরা প্রথমেই আলোচনা করছিলাম, কিন্তু তোমাদের যদি একটু দেখাই বিষয়টা দেখো, আমরা কিন্তু উৎপাদন বিধির দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম। একটা হলো স্বল্পকালীন উৎপাদন বিধি আর একটা হলো দীর্ঘকালীন উৎপাদন বিধি বা মাত্রাগত উৎপাদন বিধি। তো একটু দেখো দুইটা বিধি কিন্তু আমরা আলোচনা করেছিলাম, একটা হলো স্বল্পকালীন উৎপাদন বিধি আর একটা হলো দীর্ঘকালীন বা মাত্রাগত উৎপাদন বিধি। আমরা কিন্তু স্বল্পকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক উৎপাদন যে বিধিটা রয়েছে এটা কিন্তু শেষ করলাম আলোচনা করে, স্বল্পকালীনটা অর্থাৎ ক্রমবর্ধমান আলোচনা করলাম, স্থির বা সমানুপাতিক, আর একটা হলো ক্রমসমান, এই তিনটা কিন্তু আমরা আলোচনা করে শেষ করলাম। এরপরে আমরা আলোচনা করব এখন দীর্ঘকালীন উৎপাদন বিধি, যেটা আরেক নাম হলো মাত্রাগত উৎপাদন বিধি। এটাও কিন্তু 3 প্রকার, সেটা হলো ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান এবং স্থির বা সমানুপাতিক। এখন আমরা এইটা আলোচনা করব, অর্থাৎ মাত্রাগত উৎপাদন বিধি যেটা রয়েছে, এখন আমরা এই মাত্রাগত উৎপাদন বিধি সম্পর্কে আলোচনা করব। দেখো তাহলে যে মাত্রাগত উৎপাদন বিধি বোঝার আগে আমাদের একটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হলো সমউৎপাদন রেখা। কেন? কারণ মাত্রাগত উৎপাদন বিধির সাথে সমউৎপাদন রেখা ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। আর এটা কিন্তু আমরা প্রথম অধ্যায়ে যখন আলোচনা করছিলাম ভাই, একবারে খুব ভালোভাবে আলোচনা করছিলাম প্রথম অধ্যায়ে। এই রেখাটা সবসময় যে সমউৎপাদন এইরকমই কেন হয়, তোমার এই রেখাটার ক্ষেত্রে আমরা কেনই সমউৎপাদন সব জায়গায় উৎপাদনের পরিমাণটা A B C 3 জায়গায় কেনই সমান হয়, এই বিষয়গুলো কিন্তু একবারে প্রথম অধ্যায়ে তোমাদের ওইখানে এই যে একটা আলোচনা করছিলাম যে উৎপাদন যে প্রসেস 3টা, কী উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, যখন আলোচনা করছিলাম তখন কিন্তু এই বিষয়টা এই চিত্রটা তোমাদের কিন্তু আলোচনা করছিলাম। তোমাদের মনে আছে কিনা জানি না, এই চিত্রটা কিন্তু তখন তোমাদের কিন্তু আলোচনা করা হয়েছিল খুব সুন্দরভাবে, এবং ওইখানে আমরা বোঝানোর চেষ্টা করছিলাম এই রেখাটা প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণটা সমান কেন, এবং এই রেখার ক্ষেত্রে কিভাবে উৎপাদনটা মূলত হয়। তারপরে এখানে জাস্ট একটা স্পয়লার দেওয়ার চেষ্টা করতেছি, একটা তোমাদের জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যাতে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। দেখো সমউৎপাদন রেখা বিষয়টা আমরা সর্বপ্রথম বোঝার ট্রাই করি। সমউৎপাদন রেখা মানে হলো কথাটার মধ্যে আছে সম উৎপাদন রেখা, মানে কি সম মানে কি সমান, উৎপাদন রেখা মানে এমন একটা রেখা হবে যে রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণটা কি সমান। তাহলে সমউৎপাদন রেখা কি, যে রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণটা সমান। যদি আমরা একটু ভালোভাবে সংখ্যাটা দিতে চাই সুন্দরভাবে, যে সমউৎপাদন রেখা হলো এমন একটি রেখা, এই রেখাটা সমউৎপাদন যে রেখাটা, এই রেখাটা হলো এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে এই যে সমউৎপাদন এই একটা মনে করা রেখা। আর এই রেখাটার একটা জিনিস মাথায় রাখিও, এই রেখাটা যে আমরা টানছি না, এই রেখাটা কখনো এই যে এই রেখাটা আছে না, এদিকে লম্ব অক্ষে যে সমান্তরাল যে রেখাটা আছে, এই রেখায় কখনো কিন্তু ছেদ করবে না। কথা কি বুঝছো? ঠিক তেমনিভাবে এদিকে যে নিচে একটা রেখা নামছে না, এই রেখাটা কখনো এই নিচের যে রেখাটা আছে এই রেখাটাকে কখনো ছেদ করবে, ভূমি অক্ষে যে সমান্তরাল রেখাটা আছে এটাকে ছেদ করবে না, মানে এভাবে সাইড দিয়ে চলে যাবে। ঠিক তেমনিভাবে এখানেও এভাবে সাইড দিয়ে চলে যাবে, কখনো ওই রেখাটাকে কিন্তু এই রেখাটা ছেদ করবে না, সমউৎপাদন যে রেখাটা রয়েছে সেটা। তো দেখো আমরা যেটা বলছিলাম যে সমউৎপাদন রেখা হলো এমন একটি রেখা, এই যে রেখাটা রয়েছে এই সমউৎপাদন রেখা, এই রেখাটা হলো এমন একটা রেখা যার প্রতিটি বিন্দুতে এই যে বিভিন্ন ধরনের বিন্দুগুলো রয়েছে, আমরা এখানে 3টা বিন্দু দেখতে পাচ্ছি, কিন্তু বিন্দু আরও হতে পারে বিভিন্ন জায়গায়, জাস্ট 3টা বোঝার জন্য তাগিদে ধরছি আমরা, যার প্রতিটি বিন্দুতে 2টি উপকরণের বিভিন্ন সংমিশ্রণের মাধ্যমে, 2টি উপকরণ, এখানে 2টা উপকরণ আছে কিন্তু, একটা হলো তোমার কে ক্যাপিটাল মানে মূলধন, আর একটা হলো এল লেবার মানে হলো শ্রমিক, 2টা শুধু উপকরণ আমরা ধরছি। 2টা উপকরণের সাথে নির্দিষ্ট পরিমাণ উৎপাদনকে নির্দেশ করেছে, এবং উৎপাদনের পরিমাণটা কিন্তু নির্দিষ্ট। দেখো এ বিন্দুতেও 10 একক, বি বিন্দুতেও 10 একক এবং সি বিন্দুতেও 10 একক, এবং প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণটা কি একই। তা এটাই মূলত হলো সমউৎপাদন রেখা। এখন দেখো প্রত্যেকটা বিন্দুতে এখানে উৎপাদন পরিমাণটা সমান কেন, এখন প্রশ্ন আসতে পারে যে প্রত্যেকটা বিন্দুতে আমাদের উৎপাদন পরিমাণটা সমান কেন হলো। দেখো আমাদের মূলত এই বিষয়টা তোমাদের জাস্ট হালকা করে দেখানো দেওয়ার চেষ্টা করবো। আমরা আগেই বলছি, তোমরা যারা এটা সুন্দরভাবে বুঝতে চাও তারা প্রথম অধ্যায়ের ওই পর্বটা দেখো, যে কী উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, ওই পর্বটা দেখো। প্রথম অধ্যায়ে মনে হয় ওইটা 3 কি 4 নাম্বার পর্ব মনে হয়, 4 নাম্বার পর্বে বা 3 নাম্বার পর্বে এরকম আলোচনা করছি, ওইটা আশা করি এখান থেকে দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো তারপরে একটা জাস্ট ধারণা দেব যে সমউৎপাদন রেখা
এই বিষয়টা প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন পরিমাণটা সমান কেন হয়? দেখো তোমাদের মূল টার্গেট থাকে সম উৎপাদন রেখার ক্ষেত্রে উৎপাদনের পরিমাণটা সমান। কেন উৎপাদনের পরিমাণটা সমান? কারণ দেখো একটা জমি রয়েছে, এই জমিতে মনে করো তুমি বিভিন্নভাবে কিন্তু এই জমিটা কিন্তু তোমার মূল টার্গেট থাকলো, আমার কথা কিন্তু ভালো করে বুঝো আমার কথাগুলো, এই কথাগুলো যে বুঝবে সে কিন্তু এই বিষয়টা বুঝতে পারবে। একটা জমি রয়েছে, এই জমিটাতে মনে করো এখন তোমার টার্গেট দিলাম কি, এই জমিটাতে তোমাকে রোপা রোপণ করতে হবে। কী করতে হবে? রোপা রোপণ করতে হবে। মনে করো রোপা তো দানো মানে ধান রোপণ করতে হবে, ধানের চারা আছে না, আমি সহজ ভাষায় বলতে গেলে ধানের চারা রোপণ করতে হবে। তো এখন দেখো তোমাকে বললাম এই জমিটাতে তোমাকে ধানের চারা রোপণ করতে হবে। এখন এই জমিটাতে ধানের চারা কিন্তু তুমি বিভিন্নভাবে রোপণ করতে পারো। কী কী প্রসেসে রোপণ করতে পারো? প্রথম যে প্রসেসটা, এই জমিটাতে তুমি কখনো শ্রমিকের পরিমাণটা বেশি নিতে পারো, কখনো মূলধনের পরিমাণটা বেশি কম নিতে পারো, কখনো তোমার মূলধনের পরিমাণটা বেশি নিতে পারো তো শ্রমিকের পরিমাণটা কম নিতে পারো, কখনো শ্রমিকের পরিমাণটা বেশি নিতে পারো, মূলধনের পরিমাণটা কম নিতে পারো। এরকম কিন্তু বিভিন্নভাবে কিন্তু তুমি এই জমিটা কিন্তু তুমি ফসলটা লাগাইতে পারো। এখন এখানে আরেকটা প্রশ্ন আসবে, তাহলে আমরা তো জানি যে উৎপাদনের উপকরণ হলো 4টা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে 4টা উপকরণ শাখা সত্ত্বে আমরা 2টা কেন নিলাম? বাকি 2টা ভূমি এবং সংগঠন কোথায় গেল? ওই 2টা কি নাই? হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু ওই 2টা এখানে নেওয়া হলো না কেন? কারণ প্রত্যেকটা উৎপাদনের প্রতিষ্ঠানের ভূমি বলতে কোনটা? উৎপাদনের যে উপকরণটা, যেমন এখানে জমি, আমাদের উৎপাদনের উপকরণ হলো জমি, প্রকৃতি প্রদত্ত যে উৎপাদনের উপকরণটা সেটাকে মূলত ভূমি বলা হয়। আর সংগঠন বলতে কি, যে এই যে ভূমি, শ্রম, মূলধন এই বিষয়গুলোকে যে পরিচালনা করে সেই যে বিষয়টা সেটাই মূলত সংগঠন বলা হয়। সংগঠক যে ব্যক্তিরা সেটাকে মূলত সংগঠক, আর যে প্রতিষ্ঠানটা সেটা নাম হলো সংগঠন বলা হয়। তো দেখো এখন কিন্তু এই 2টা কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকেই নির্দিষ্ট, এই 2টা কিন্তু আহামরি পরিবর্তন হয় না, কিন্তু পরিবর্তন করা হয় কোন 2টা? ক্যাপিটাল, মূলধন, আর একটা লেবার, শ্রমিক এবং মূলধন, এই 2টারই কিন্তু কম বেশ করা হয়। এই 2টা কম বেশের কারণেই কিন্তু তোমার উৎপাদনের পরিমাণটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন আসে, কিন্তু মূলত পরিবর্তন করা হয় এই 2টা। ওই জন্য মূলত যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধু মূলধন এবং শ্রমিকের পরিমাণটা ধরা হয়, এবং বাকি যে 2টা রয়েছে সেই 2টার ধরা হয় না, একটা ভূমি, একটা সংগঠন, কারণ 2টা নির্দিষ্ট থাকেই ওই জন্য। তো এখন প্রশ্ন তাহলে হলো, আমরা যে জায়গায় ছিলাম যে আমাদের উৎপাদনের পরিমাণটা তো একই হচ্ছে, এটার মূল রহস্য কি এটার পিছনে? দেখো একটা জমিতে যেটা বললাম, এই জমিতে তোমার টার্গেট, তুমি এখানে চাইলে বেশি শ্রমিকও দিতে পারো, চাইলে তুমি বেশি মূলধনও দিতে পারো। তো দেখো এখন এখানে যে একটা উদাহরণ আছে, দেখো এই উদাহরণটাতে দেখো এই জমিটাতে মনে করো তুমি এখানে ধানের চারা রোপণ করবা। এখন তুমি এখানে শ্রমিক নিলা, মনে করো কথার কথা শ্রম বা শ্রমিক যেটা ধরবা একই কথা, যে মানে শ্রম করবে সেটাতে শ্রমিক। তো আমরা যেটা ধরবা শ্রম, মনে করো এখানে শ্রমিক নিলা 1 জন, তখন মূলধনের পরিমাণ ছিল 3, মানে তখন 3 টাকা ছিল, তার মানে তখন একটা শ্রমিক তোমার 3 টাকা পাইতো। তখন কি একটা শ্রমিক কয় টাকা পাইতো? 3 টাকা পাইতো। আর তখন তার যে পরিশ্রম লেভেলটা বেশি হবে না? সহজ কথা বুঝো, একটা শ্রমিক যখন 3 টাকা পাবে তখন তার পরিশ্রমের লেভেলটা কিন্তু একটু বেশি হবে, কারণ সে 3 টাকা পাচ্ছে। যখন এরকম 2 জন শ্রমিক, কয়জন শ্রমিক? 2 জন শ্রমিক 2 টাকা করে পায়, কয় টাকা করে পায়? কথা ভালো করে বুঝো, 2 জন শ্রমিক যখন 2 টাকা করে পায় তখন তার পরিশ্রমটা কি যে 1 টাকা পাইলো, মানে একজন শ্রমিক যে 3 টাকা করে পাইলো তার মতো হবে? কেন? কারণ সে 3 টাকা পাইছে, কিন্তু এরা কত টাকা পাচ্ছে? 2 জন শ্রমিক রয়েছে, মূলধন রয়েছে 2 টাকা শুধু, তার মানে কয় টাকা করে পাচ্ছে? এরা শুধু অনলি 1 টাকা করে পাচ্ছে, কিন্তু একজন শ্রমিক 1 টাকা করে পাচ্ছে। তার মানে এদের পরিশ্রম আর এর পরিশ্রম কি সমান? এর কাছে কিন্তু বেশি পরিশ্রম করবে। এ যদি 3 ঘন্টা করে পরিশ্রম করে নেয়, এরা করবে কয় ঘন্টা? এরা করবে 1 ঘন্টা। কথা কি বুঝছো? এরা যদি 3 ঘন্টা করে পরিশ্রম করে নেয় এদের কাছ থেকে, এরা করবে কত ঘন্টা? 1 ঘন্টা। কথা কি বুঝছো আমার? তো এখন দেখো তারপরে যে শ্রমিক মনে করো 3 জন যখন আসলো, তখন মূলধনের পরিমাণটা পড়লো কত টাকা? 1 টাকা। তার মানে এখন 3 জন যখন আসলো 1 টাকা, মানে কি এখন আরও কম, মানে তোমার একবারে পরিমাণটা কিন্তু অনেকটা কম হয়ে যায়, মানে 27 এরকমের মধ্যে, 27 পয়সার মধ্যে চলে আসে, একবারে 27-28 এরকম পয়সার মধ্যে চলে আসে। তো দেখো যত হোক একটা পয়সা কিন্তু খুব, মানে পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে। ওদের ছিল তাও 1 টাকা, এর ছিল 3 টাকা, এদের ভাগে পড়ছে 1 টাকা করে, আর এদের ভাগে পড়ছে প্রতিজনের প্রতি এদের ভাগে পড়ছে কত পয়সা? 27-28 এরকম পয়সার মতো পড়ছে। তো এখন দেখো বিষয়টা তোমার খুব ভালো করে বুঝো, কিন্তু 27 না, 27 বেশি হবে, যেহেতু আমরা জানি এই যে 1 টাকা 3 জনের প্রতি আমরা যদি ভাগ করি, তাহলে এখানে 30 কত আছে? 3 33 সাড়ে 33-এর মতো এরকম 33 পয়েন্ট, মানে সামথিং কোনো একটা পয়সা হবে আর কি। দেখো 33 পয়সা ধরলাম, কথার কথা জাস্ট ধরলাম 33 পয়সা। এখন দেখো এর যে পরিশ্রমটা, তোমাকে মনে করো আমি 3 টাকা দিলাম, তার কাছে তুমি বেশি যেরকম পরিশ্রমটা করে নিবা, যাকে 1 টাকা করে দিলা জনপ্রতি, ওর কাছে কি সমান পরিশ্রম হবে? না, তার চেয়ে কম হবে। যাকে তুমি মনে করো 33 পয়সা দিলা, তার পরিশ্রমটা কি ওই এর মতো হবে? না, এর চেয়ে আরও কী হবে? এর চেয়ে আরও কিন্তু কম হবে।
কম হবে না, নাই কম হবে, কিন্তু একটা কথা মনে রাখো, কিন্তু বিষয় আছে এখানে। তার মানে এখানে দেখো, তার মানে কিন্তু দিন শেষে তোমার যে টার্গেট যেটা থাকবে সে টার্গেট কিন্তু একটাই বলতে কীরকম, টার্গেট একটাই বলতে তোমার দিন শেষে কিন্তু একটা কাজেই করা হবে। কথাটা আমার ভালোভাবে বুঝো, দিন শেষে তোমার কিন্তু কাজ কিন্তু একটাই করা হবে, সেটা হলো এই যে তোমার এখানে যে জমির পরিমাণটা রয়েছে, মনে করো 1 বিঘা তোমার জমি আছে, এই 1 বিঘা জমিতে তোমাকে চারা রোপণ করতে হবে। এখন তুমি সেটা একজন শ্রমিক নাও, 2জন শ্রমিক নাও, 3জন শ্রমিক নাও, তোমার ইচ্ছা। কথা কি বুঝছো আমার? তুমি একজনের শ্রমিক নিতে পারো, 2জনে নিতে পারো, 3জনে নিতে পারো, তোমার ইচ্ছা, কিন্তু তোমার দিন শেষে টার্গেট থাকবে এই 1 বিঘা যে জমি রয়েছে, এক বিঘা জমিতে চারা রোপণ করা। এখন যদি তুমি কম শ্রমিক নাও, কম শ্রমিক নাও, তাহলে তোমাকে টাকাটা তাকে বেশি দিতে হবে বলে সে কিন্তু সেই জমিটা কী করবে, রোপণ করে দেবে। যদি বেশি শ্রমিক নাও তাহলে কি তাদের টাকাটা কম পড়বে, বেশি শ্রমিক নিলে কম টাকা পড়বে ভাগপতি, কিন্তু তাদের মূল টার্গেট থাকবে এই জমিটাকে সম্পূর্ণটা রোপণ করা। তেমনিভাবে আরও বেশি শ্রমিক নিলে টাকার পরিমাণটা তাদের জনপ্রতি কমে যাবে, কিন্তু মূল টার্গেট থাকবে তাদের এই জমিটা যেটা রয়েছে সেই জমিটা মূলত কী করা, রোপণ করা। তাহলে মূল টার্গেটই হলো তাদের একটা, কিন্তু এখানে জাস্ট টাকার পরিমাণটা ভাগাভাগি হয়ে যাবে। যখন একজন শ্রমিক থাকবে তখন এখানে মনে করো তাকে সারাদিন কাজ করতে হতো, যখন 2জন শ্রমিক তখন সারাদিন লাগবে না, অর্ধেক দিনে হয়ে যাবে, যখন 3জন শ্রমিক অর্ধেক দিনও লাগবে না, তখন আরও কম সময়ে 3-4 ঘন্টায় কিন্তু হয়ে যাবে। কথা কি বুঝছো আমার? তো এই ছিল মূলত বিষয়, মানে সম উৎপাদন রেখার ক্ষেত্রে আমাদের উৎপাদনের পরিমাণটা সব জায়গায় সমান হয়। মূল কারণ কিন্তু এটা যে আমাদের মূল টার্গেট থাকে কিন্তু একটা। এক্ষেত্রে আমাদের কখনো টাকার পরিমাণটা বেশি, কখনো শ্রমিকের পরিমাণটা বেশি, কখনো শ্রমিকের পরিমাণটা কম, কখনো টাকার পরিমাণটা বেশি, মানে এরকম একটা অন্যটার জাস্ট পরিবর্তন করা হয়, এটাই। এজন্য মূলত আমরা দেখতে পাই যে সম উৎপাদন রেখার ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে দাম সমান। যেমন দেখো এখানে যখন দাম ছিল তখন কি 3 টাকা, তখন শ্রমিকের পরিমাণ ছিল 1। এই চিত্রের এই সংখ্যাগুলোকেই তোমার চিত্রের মাধ্যমে জাস্ট দেখানোর চেষ্টা করছি। এই ছিল মূলত সম উৎপাদন রেখা। তারপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে জানাবা, আমি আরও সুন্দরভাবে তোমাদের বোঝার ট্রাই করবো। অনেকেই মনে হয় বুঝতে পারো না, আমার যতদূর ধারণা মনে হবে, কিন্তু তারপর তোমরা যারা বুঝো না তারা ভিডিওটা মানে আবার পজ করে আবার ব্যাক দিয়ে আবার দেখবা, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। তো দেখো এরপরে আমাদের যেটা সর্বশেষ আলোচনা আছে সেটা হলো মাত্রাগত উৎপাদন। তো সম উৎপাদন রেখার ক্ষেত্রে এই যে মাত্রাগত উৎপাদন ক্ষেত্রে সম উৎপাদন মানে অনেকটা জরুরি এবং এটার সাথে অনেকটা রিলেটেড। এই জন্য মূলত আমরা এই যে সম উৎপাদন রেখাটা পড়াইলাম আগে। তো কীভাবে রিলেটেড তোমাদের এখন দেখানো ট্রাই করি। দেখো যে মাত্রাগত উৎপাদন বিষয়টা কি, দেখো মাত্রাগত উৎপাদন হলো যে উৎপাদন উপকরণগুলো মাত্রাগত পরিবর্তনের ফলে উৎপাদন যে পরিবর্তন হয় তাকে মাত্রাগত উৎপাদন বলে। এটা মূলত 3 ধরনের হয়ে থাকে। এটা পরীক্ষায় যদিও খুব একটা আসে না, খুব কমই আসে, মানে খুব কম বলতে খুব কম, কারণ এটা ইজি তো সবাই পারে, ওই জন্য পরীক্ষা এটা দেয় না। এই যে মাত্রাগত উৎপাদনটা ইজি বলতে কীরকম দেখো তোমাদের দেখাই, এই পরীক্ষায় আসলে কীভাবে তোমরা উত্তর করবা। কমার সমান মাত্রাগত উৎপাদন বিধি কোনটা? উৎপাদনের উপকরণগুলো মাত্রাগত পরিবর্তন যে হারে হয়, উৎপাদন যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয় তাকে ক্রমার সমান মাত্রাগত উৎপাদন বিধি বলে। অর্থাৎ এগুলো যে হারে হয় উৎপাদন, মানে যে উৎপাদনের যে উপকরণগুলো মাত্রাগত পরিবর্তন, এই যে উপকরণগুলো যেগুলো রয়েছে এগুলো যে হারে পরিবর্তন হয়, এগুলো কিন্তু আমরা দেখতে এক এক করে পরিবর্তন হচ্ছে। উৎপাদন যদি তার চেয়ে কম হারে পরিবর্তন, উৎপাদন তার চেয়ে কী হারে কম হারে পরিবর্তন হচ্ছে না। এখানে 10 থেকে কত হলো 18 থেকে কত, এখানে 8 বার হয়েছে, কিন্তু এখানে কত, এখানে 8 কিন্তু বৃদ্ধি পায় নাই। এখানে কত বৃদ্ধি পাইছে, এখানে আমরা 6 বৃদ্ধি পাচ্ছি শুধু, বেশি কিন্তু বৃদ্ধি পাই নাই। তো দেখো উৎপাদনের উপকরণগুলো যে হারে বৃদ্ধি পাচ্ছে উৎপাদনের পরিমাণ কিন্তু সে হারে বৃদ্ধি পাচ্ছে না, তার চেয়ে কম হারে বৃদ্ধি পাচ্ছে, এজন্য এগুলোকে মাত্রাগত উৎপাদন বিধি বলতেছে। আর সহজ ভাষায় যদি তোমরা বলতে পারো যে উৎপাদন বিধিতে যে মাত্রাগত উৎপাদন বিধিতে মূলত যে মূলত এই যে মাত্রাগত উৎপাদনটা যে বা উৎপাদনের পরিমাণটা যেটা রয়েছে সেটা ক্রমান্বয়ে হ্রাস পায়। যে মাত্রাগত উৎপাদন বিধিতে উৎপাদনের পরিমাণটা ক্রমান্বয়ে হ্রাস পায়, সেটা হলো ক্রমশঃ মাত্রাগত উৎপাদন বিধি। এটা সহজ সংখ্যা, এভাবে তোমরা দিলেও হবে, কিন্তু এটা আছে তোমরা এইভাবে দিবা, এটা হলো সবচেয়ে বেস্ট। কথা কি বুঝছো আমার? যদি নর্মাল কারো যদি মাথায় না থাকে তাহলে সহজভাবে দিবা যে মাত্রাগত উৎপাদন বিধিতে উৎপাদনের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পায়, সেটা হলো ক্রমশঃ মাত্রাগত উৎপাদন বিধি, শেষ। যদি তোমরা সহজভাবে দিতে চাও, আর যদি একটু ভালোভাবে সাজানো গুছানোভাবে দিতে চাও তাহলে এইভাবে এই যেখানে এই যে সংখ্যাটা দেওয়া আছে এটা দিবা। দেখো এরকম তোমাদের একটা সূচি থাকবে, এই সূচিটা থেকে কীভাবে চিত্র অঙ্কন করবা, এই যে এভাবে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করবা। কী করবা? কোণ অঙ্কন করবা। কোণ অঙ্কন করার পর যেভাবে বলতেছি ওইভাবে ঠিক এইভাবে একটা সোজা রেখা টানবা। এই যেই বিন্দুটা আছে না এখানে 90 ডিগ্রির, এই সোজা একটা রেখা টানলা। টানার পর এভাবে 3টা বাঁকা করে সম উৎপাদন রেখা যেভাবে আমরা অঙ্কন করি, 3টা এখানে জয়টা থাকবে আগে, এখানে কয়টা আছে তোমাদের ঘর দেখবা, 1 2 3, তার মানে আমাদের 3টা আছে, 3টা এরকম রেখা টানবা। জয়টা থাকবে, যদি 4টা থাকে 4টা রেখা টানবা। কথা কি বুঝছো আমার? রেখা টানার পর এখন এখানে কিউ লিখে, কী লিখবা? কিউ লিখে উৎপাদনের পরিমাণ লিখে আমাদের যে উৎপাদন যেটা রয়েছে এই উৎপাদনের যে পরিমাণটা 10 18 24 এই উৎপাদনের পরিমাণটা জাস্ট দিয়ে দিবা।
কথা কি বুঝছো আমার? এটা হলো ক্রমসমান মাত্রাগত উৎপাদন বিধি। এভাবে উৎপাদনের পরিমাণটা আমরা কি করব, দিয়ে দিব। এটা দিলেই শেষ তোমার চিত্র কোনো এখানে মাপ নাই, কোনো পরিমাপ নাই, কোনো কিছু নেই। কথা কি বুঝছো আমার? এভাবে দিয়ে দিবা আর তোমাদের নাম্বার দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। এবারে মানে ইজি, খুব ইজি, কিন্তু খুব একটু হার্ড না এটা। দেখো এরপর হলো ক্রমবর্ধমান যদি ধরো এই একই কথা, যে উপকরণগুলো যে হারে নিয়োগ করবে উৎপাদন তার চেয়ে কী হবে, বেশি হারে বৃদ্ধি পাবে। উপকরণগুলো প্রতিবারে একক করে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখানে দেখো এখানে 10-এর বিদ্যালয়ে প্রথমে তাহলে কত হওয়া উচিত ছিল, 20-এর পর কত হওয়া উচিত ছিল, 30, কিন্তু হয় নাই। প্রথমে কত হয়েছে, 10-এর পর 22 হয়েছে, তার মানে 12 বৃদ্ধি পাইছে। 10 12 কথা, কিন্তু 12 বৃদ্ধি পাইছে, তার মানে বেশি বৃদ্ধি পাইছে। তো 22-এর পর কত, 32 হওয়ার কথা, কিন্তু হয়েছে কত, 36, তার মানে আরও বেশি বৃদ্ধি পাইছে। এই জন্য তখন বলছে যে এটা হলো ক্রমবর্ধমান, অর্থাৎ উপকরণ যে হারে নিয়োগ করা হয় উৎপাদন তার চেয়ে কী হারে, বেশি হারে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি বলা হচ্ছে। ওই একই 90 ডিগ্রি কোণ অঙ্কন করবা, এই যে 90 ডিগ্রি সোজা অ্যাঙ্গেলে একটা তোমরা রেখা নিবা, রেখা নেওয়ার পর এইভাবে সম উৎপাদন রেখাগুলো অঙ্কন করবা। সম উৎপাদন রেখাগুলো অঙ্কন করার পর জাস্ট এই যে উৎপাদনের যে পরিমাণটা রয়েছে, উৎপাদন পরিমাণ ধারাবাহিকভাবে দিয়ে দিবা। প্রথমে দিবা হলো Q0, তারপর হলো Q1, তারপর হলো Q2। Q0 হলো 10, Q1 হলো তোমার 22 এবং Q2 হলো তোমার 36, 36, হ্যাঁ, এভাবে দিয়ে দিবা, শেষ, কোনো ঝামেলা নেই। এরপরে সর্বশেষ যেটা রয়েছে সেটা হলো কি মাত্রাগত, এই না স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি। মানে এখানে উৎপাদনের পরিমাণটা মানে উৎপাদনের উপকরণগুলো যে হারে পরিবর্তন হয়, উৎপাদন যদি সে একই হারে, মানে এখানে যেরকম পরিবর্তন হচ্ছে এখানে একক করে পরিবর্তন হচ্ছে, একের এক বৃদ্ধি পাইলো, একের 2 হলো, 2-এর 1 বেশি, মানে প্রতিবারে এক করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে প্রথমে 10, তার মানে তারপরে 20 হচ্ছে, মানটা ঠিক আছে। এখানেও 1 করে বৃদ্ধি পাচ্ছে, এখানেও কিন্তু ওই একই পরিমাণ করে বৃদ্ধি পাচ্ছে, মানে প্রথমবার যতটুকু বৃদ্ধি পাইলো তার পরিবারও কিন্তু ওই একই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এখানে উপকরণগুলো। ঠিক তেমনিভাবে উৎপাদনটা প্রথমবার যতটুকু বৃদ্ধি পাইলো তার পরিবার ওই একই পরিমাণ বৃদ্ধি পাইলো। যেমন প্রথমে ছিল 1, 1-এর পরে হলো 2, 2-এর পরে হলো 3। উৎপাদনের পরিমাণটা ওই জন্য প্রথমে ছিল 10, 10-এর পরে হলো 20, 20-এর পরে হলো 30, মানে একই পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রতিবারে 10 করে। কথা কি বুঝছো আমার? অনেকে মনে করতে পারে এখানে কি একটা কনফিউশন বলে দিই, যে বলবে এখানে তো 1 করে বৃদ্ধি পাচ্ছে, এখানে তো 10, তাহলে মিল কোথায়? মিল তো পাই না আমরা, যে উপকরণ যে হারে পরিবর্তন হচ্ছে উৎপাদনের পরিমাণটা একই হারে পরিবর্তন হচ্ছে। আরে বোকা, ওইটা এখানে বলতেছি না। এখানে যে বিষয়টা মূলত বোঝাচ্ছে যে তোমার কত একক, দেখো এখানে প্রতিবার কত একক করে বৃদ্ধি পাচ্ছে না, 1-এর সাথে 1 যোগ করলে তারপর 2, 2-এর সাথে 1 যোগ করলে তারপর 3, তার মানে প্রথমবার যতটুকু বৃদ্ধি পাচ্ছে সেই একই পরিমাণ প্রতিবারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে কি না? পাচ্ছে। ঠিক তেমনিভাবে উৎপাদনের প্রথমবার যতটুকু বৃদ্ধি পাবে ঠিক একই পরিমাণ প্রতিবার যদি বৃদ্ধি পায় তখন তাকে ক্রমবর্ধমান স্থির বা সমানুপাতিক বলে। যদি প্রথমবার যতটুকু বৃদ্ধি পাইলো তারপরে বা তার চেয়ে বেশি বৃদ্ধি পাইছে তখন তাকে ক্রমবর্ধমান। যদি প্রথমবার যতটুকু বৃদ্ধি পাইলো সেই পরিমাণ যদি পরবর্তীবার ততটুকু বৃদ্ধি না পায় আর কম করে বৃদ্ধি পায় তখন তাকে ক্রমহ্রাসমান। কথা কি বুঝছো? অনেক ইজি কিন্তু। তো ঠিক একইভাবে আগে যেরকম অঙ্কন করলা, এই 90 ডিগ্রি একটা রেখা অঙ্কন করবা, 90 ডিগ্রি রেখা অঙ্কন করে তারপর এই যে লম্বকে একটা রেখা টানবা, তারপর হলো 3টা এখানে রেখা নিবা, তারপর Q0 নিবা, Q1 নিবা, Q2 নিবা, এই যে মানগুলো যেগুলো সেগুলো বসাই দিবা, শেষ। একবারে ইজি, কিন্তু একবারে পানি রেট এরকম অবস্থা, মানে খুব ইজি, তোমরা সবাই পাবা যদি ভালো করে মনোযোগ সহকারে দেখে থাকো। এই মাত্রাগত উৎপাদনটা খুব একটা হার্ড না, এটা পরীক্ষায় আসলে ইজিলি পাবা। এটা পরীক্ষায় যদি আসে তোমার 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে, ইজিলি তুমি পারবা। তো আজকে তাহলে আশা করি তোমরা সকলে আজকে যে আমরা আলোচনা ছিল সেই আলোচনাটা সকলেই বুঝতে পারছো, তো কারো কোনো সমস্যা হয় না। যদিও সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। কারো যদি কোনো কিছু প্রশ্ন থাকে তোমরা সবগুলো জানাবা, আমরা সবগুলো ট্রাই করবো তোমাদের উত্তর দেওয়ার। কারো যদি কোনো বোর্ড কোশ্চেন সমস্যা থাকে যে এই বোর্ড কোশ্চেনটা বুঝতে পারতেছি না, তাহলে আমাদের জানাবা, আমরা সেটার পর আলাদা লেকচার নেওয়ার চেষ্টা করব। তো আজকে তাহলে এখানে শেষ করতেছি, তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।